তার পরের পোরশন যেটা, আচ্ছা সরি, এবার ঠিক আছে। আমি এটা তোদের কোনো কিছু না। হয়তো নেক্সট মান্থ থেকে আসতে পারে, তুই তো ফোন দিয়ে বলতে পারিস। আচ্ছা, নেক্সট মান্থ থেকে হয়তো অনেকেই রেগুলার হবে। এই মাসে আসলে অনেকদিন ঈদের কারণেই চলে গেছে তো। আচ্ছা, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে ওই যে লাস্টে যেটা দিয়ে শেষ করছিলাম, যে একটা সিস্টেমের, ধর একটা বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিচ্ছি, এটা একটা সিস্টেম, ওই উপর থেকে ভূমিতে পড়া পর্যন্ত। আবার আহ, একটা পেন্ডুলাম দুলতিছে, এটা একটা সিস্টেম। এরকম যে কোনো একটা সিস্টেমের মধ্যে প্রতিটা পয়েন্টে বা প্রতিটা অবস্থায় মোট শক্তির পরিমাণ সবসময় ধ্রুব থাকে, যেটাকে আমরা শক্তির নিত্যতা সূত্র বলছিলাম। আই মিন, গতি শক্তি আর বিভব শক্তির সমষ্টি সব জায়গায় সমান থাকবে। তো আমরা এই ব্যাপারটাকেই এখন ম্যাথমেটিক্যালি দেখবো। এটা নিয়ে বেশ ম্যাথ আসে, আমরা দেখছি আগেও। সো এটা যদি থিওরিটিক্যালি আসে তখন আমরা কিভাবে প্রুফ করব, নোটের মধ্যে করা আছে, তবু আমি আরেকবার দেখাচ্ছি। আমরা দুইটার জন্যই দেখব, যে ওই শূন্য থেকে ছেড়ে দেওয়া একটা বস্তুর জন্যও দেখব, আবার একই সাথে পেন্ডুলামের জন্যও দেখব, মানে সরল দোলকের জন্যও দেখব। তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি দেখি, তাইলে একটা বস্তু যেটা এই উচ্চতায় আছে, কেউ কথা না বুঝতে পারলে বা না দেখা গেলে বলিস। আমরা ম্যাথ করার সময় ওই একই ভাবে করব। এই উচ্চতায় একটা বস্তু রাখা আছে যেটা হচ্ছে এম ভরের, এম ভরের বস্তু। তো এটাকে আমরা এখান থেকে মুক্তভাবে পড়তে দিব, তার মানে তার আদিবেগ শূন্য ছিল, ইউ ইকুয়ালস টু জিরো ছিল। আর এটা পড়বে যখন, অবশ্যই অভিকর্ষ ত্বরণের প্রভাবেই পড়বে, সো এর ত্বরণ হবে জি। সো আমরা এখন কয়েকটা পয়েন্টে দেখবো, যে তার প্রত্যেকটা পয়েন্টে, এই পুরাটা একটা সিস্টেম, মানে এখান থেকে বস্তু এই ভূমিতে এসে পড়বে, এই পুরা জিনিসটাকে আমরা একটা সিস্টেম বলতেছি। এই সিস্টেমের প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তির সমষ্টি সমান থাকবে, আমরা সেটাই দেখাবো। যে আমরা দেখাবো প্রত্যেকটা পয়েন্টে ইপি আর ই কে, বিভব শক্তি আর আহ, গতি শক্তি, সেটা সবসময় ধ্রুব থাকবে, একই থাকবে। তো এই জিনিসটা দেখাইতে গিয়ে আমরা কয়েকটা পয়েন্ট নেব, এটা আমাদের ইচ্ছা মতোই নেওয়া যায়। আমরা একদম ফার্স্ট পয়েন্টটা নিলাম এ, তারপর মাঝে কোথাও একটা পয়েন্ট নিলাম বি, আর একদম ভূমি স্পর্শ করার মুহূর্তে এই পয়েন্টটা এরকম, জাস্ট ভূমি টাচ করার মুহূর্তে, ভূমিতে বলবো না একদম, কারণ ভূমিতে বললে তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, মানে আমরা থিওরিটা খাটাইতে পারবো না। তো আমরা এখন এটা দেখতে চাই, তাইলে প্রথমে আসি এ বিন্দুতে। এ বিন্দুতে আমরা এর বিভব শক্তিও নির্ণয় করব, গতি শক্তিও নির্ণয় করব। আগের দিন আমরা বিভব শক্তি বলছিলাম, যে কোনো একটা অলরেডি আমরা জেনে গেছি, আর নতুন করে বিভব শক্তি নিয়ে বলার দরকার নাই। উষা কি ওই ভিডিওগুলো দেখছিলি যেগুলো পাঠাইছিলাম, মানে গ্রুপে যে দিছিলাম? আচ্ছা সমস্যা নাই, তুই তো বলছিলি ক্লাস রেকর্ড করতে। আসছিস কবে? আচ্ছা, তো আমাদের প্রথমে হচ্ছে আহ, এই এ বিন্দুতে ইপি, এটা হচ্ছে এম জি এইচ। আমরা আগের দিন এটা পড়ে ফেলছি, সো নতুন করে আর এটার ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এটা এখন ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। ভূমি থেকে বলতে আমরা রেফারেন্স পয়েন্ট থেকে বোঝাচ্ছি, এটাই তার সাম্যাবস্থা। আমরা সব ক্ষেত্রে এই ব্যাপারটাকে সাম্যাবস্থা বলে মিন করব, কারণ সবসময় ভূমি না, সেটা যে কোনো কিছু হইতে পারে। স্প্রিং এর ক্ষেত্রে তার সাম্যাবস্থাটা ছিল ওই নর্মাল অবস্থায়, সে যেখানে থাকে। তো সাম্যাবস্থা থেকে তার উচ্চতাটা বা সরণটা সেটা হচ্ছে এইচ। আচ্ছা, এখন তার বিভব শক্তি আছে, এবার তার গতি শক্তিটা কত? গতি শক্তি যেহেতু আমরা আগের দিন দেখে আসছি যে হাফ এম ভি স্কোয়ার দিয়ে নির্ণয় করি, তার মানে এখন যেহেতু তার আদি গতি শক্তি মানে বেগ শূন্য, তার মানে তার ইয়া গতি শক্তি টোটাল শূন্য। তাহলে এই ক্ষেত্রে এই এ পয়েন্টে ইপি আর ই কে, এই দুইটা ইকুয়ালস টু আসতেছে এমজিএইচ। আমরা ম্যাথ করার ক্ষেত্রেও এই একই ভাবেই করব। এবার আমাদের সেকেন্ড পয়েন্ট, যদি বি পয়েন্টে আসি, বি পয়েন্টেও আমাদের ইপি দেখা লাগবে আর ই কে দেখা লাগবে। বি পয়েন্টে ইপি যদি বের করতে চাই, সো আবারও আমাদের এমজি আর রেফারেন্স পয়েন্ট থেকে তার উচ্চতা, তাইলে এমজি আর রেফারেন্স পয়েন্ট থেকে তার উচ্চতা, মানে এটাকে আমি ধরে নিই এক্স, এমজি এক্স। ওকে, সো এক্স আমরা ধরে নিলাম, আর পরীক্ষায় দেওয়া থাকলে আমরা ওভাবে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এতক্ষণ পরে পড়িস কেন? পিছন
এবার ঠিক আছে? কিন্তু তাতে কি একটু ইয়া লাগতেছে? নাকি আমি অন্য জায়গায় লিখবো? আচ্ছা, ইয়া করি, সরায় লিখি তাইলেই বুঝতে পারবেন। এখানে দেখা যায়? মনে হয় দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি আমি। সো এই জায়গায় বিভব শক্তি হচ্ছে mgx। এই ব্যাপারটা একটু খেয়াল রাখা লাগবে সবসময় রেফারেন্স থেকে। রেফারেন্স থেকে কখন? যখন আমরা হ্যাঁ ভাইয়া বুঝি নাই কি? রেফারেন্স হচ্ছে ভূমিটা। আচ্ছা, আমি আর একটু সহজভাবে রেফারেন্স বলি বা সাম্যাবস্থা বলি। সাম্যাবস্থা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তার সে নরমাল অবস্থায় ব্যাক করতে চায়। যেখানে সে নরমাল অবস্থায় ব্যাক করতে চায় ওটা তার সাম্যাবস্থা, এবং ওখান থেকেই সবসময় আমরা সরণটা মাপবো যদি বিভব শক্তি নির্ণয় করতে যাই। সো একটা বস্তুকে উপরে তুললে সে সবসময় ভূমিতে ব্যাক করতে চায়, সো ভূমি তার জন্য এখন সাম্যাবস্থা। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং নরমালি যেখানে থাকে ওইটাই তার জন্য সাম্যাবস্থা। ওখান থেকে টেনে সংকোচন প্রসারণ করলে সে আবার ওই আগের জায়গায় ফিরে যাইতে চাইবে, ওটাই তার সাম্যাবস্থা। এভাবে আমরা সাম্যাবস্থাটাকে ঠিকঠাক করব। আমি পরে ওই সরল দোলকেরটাও দেখাচ্ছি। সো এবার আসি, এবার যখন গতিশক্তি নির্ণয় করতে যাব ই কে, এইবার আবার হাফ এম ভি স্কোয়ার যখন বলবো, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তার মানে ও এখান থেকে নামতে গিয়ে এই পয়েন্টে এসে তার বেগ বাড়তিছে, কারণ জি ত্বরণে সে নামতিছে, জি ত্বরণে নামতিছে, এখানে এসে তার বেগটা হয়ে গেছে ভি। এইখানে এসে সে ভি বেগ প্রাপ্ত হয়েছে এই বি বিন্দুতে। তাইলে এখন তার গতির কারণে যে শক্তি হয় তাকে আমরা বলছিলাম গতিশক্তি। তাইলে হাফ এম ভি স্কোয়ার, এটা যদি বের করতে যাই, এখন আমার লাগবে আবার ভি স্কোয়ার সমান সমান আবার লেখা যায় ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এরকম ছিল। সো টু এর জায়গায় হবে জি, আর এস এর জায়গায় এবার অতিক্রান্ত দূরত্ব আমি কিন্তু এইটাকে লিখবো, এই ভুলটা যেন না হয়। হ্যাঁ, এবার সে এইটুকু নেমে আসছে, সো এইটা হবে এইচ মাইনাস এক্স। পরীক্ষায় উদ্দীপকে এগুলা ডাটার মান দেওয়া থাকবে, বলবে যে উদ্দীপকের জন্য শক্তির নিত্যতা সূত্র প্রুফ করো, এভাবে বলতে পারে। আচ্ছা, তাহলে এই এইচ এর জায়গায় এবার আমি লিখবো, এই জায়গাটায় হবে এইচ মাইনাস এক্স। তাহলে আমি এটাকে একটু থার্ড ব্র্যাকেট দিই, এইচ মাইনাস এক্স এরকম আসছে। এইবার যেহেতু আমাদের এম ইউ স্কোয়ার, ইউ হচ্ছে আদিবেগ ছিল শূন্য, সেটা শূন্য হয়ে গেছে, তো শুধু আছে এখানে টু জি এইচ মাইনাস এক্স। সো এখন যদি গুণ দিই তাহলে এরকম আসতেছে, এই টু টু কাটা যাচ্ছে, এরকম থাকতেছে এমজি এইচ মাইনাস এমজি এক্স, এরকম কিছু একটা। ওকে, এইটা আসছে ই কে। এবার এই ই কে সাথে যদি ইপি কে যোগ করি তাইলে আবারও আমাদের এমজি এক্স আর এমজি এক্স কাটাকাটি যাবে, থেকে যাবে শুধু এমজি এইচ, তার মানে ওই দুইটাই থেকে যাবে। আচ্ছা, এইটাকে আমি এই ইপি প্লাস ই কে এইটাকে একসাথে বললাম ই এ, মানে এ বিন্দুতে মোট শক্তি। একইভাবে আমি যখন বি বিন্দুতে মোট শক্তি বের করব, ইবি ইবি, আবার এই দুইটা যোগ দিব, এই যে mgx প্লাস এইটুক, তো আবার শুধু mgh থাকবে, তার মানে দুই ক্ষেত্রে আমি সমান শক্তি পাচ্ছি। এবার লাস্ট হচ্ছে আমাদের সি বিন্দু, যেটাকে আমরা বলছি ভূমি স্পর্শ করার মুহূর্তের একটা বিন্দু, নট ভূমিতে। ভূমিতে বললে ভুল হবে। কোথায় ভুল হবে? ওই গতিশক্তি নির্ণয় করতে গিয়ে ভুল হবে, কারণ ভূমিতে যখন চলে আসছে তার কোনো গতিশক্তি নেই, শূন্য, সেটা বলা যাবে না। বলতে হবে ভূমি স্পর্শ করার মুহূর্তে কোনো বিন্দু। কই লিখি, এই সাইড দেখা যায় রে, মনে হয় দেখা যায়। ওকে আন্টি, ওকে। হ্যাঁ, ওর করে, ওই যে অনলাইনে আছে। আর সি বিন্দুতে যদি আমাদের মোট শক্তি বের করতে বলে, তাইলে আবারও আমরা ওই একই কাজ করব, যে সি বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি। এবার বিভব শক্তি নির্ণয় করতে গিয়ে সি বিন্দুতে যখন বিভব শক্তি নির্ণয় করব, তখন ওই যে বলছি ভূমি স্পর্শ করার মুহূর্তে, তার মানে ভূমির থেকে তার উচ্চতা প্রায় জিরো, মানে জাস্ট টাচ করছে ওই মোমেন্টে। তাইলে টাচ করার ওই মোমেন্টে যেহেতু তার এইচ এর মান সেটা জিরো, তাইলে আমরা এখানে এমজি এইচ এর ভ্যালু জিরো হওয়ার কারণে তার বিভব শক্তি ওই মোমেন্টে শূন্য। বাট তার গতিশক্তিটা এবার এমনি নর্মাল অবস্থায় ওই যে ভূমি বললে গতিশক্তি শূন্য হইতো, কিন্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে বলতে সেইখান থেকে এইচ দূরত্ব নেমে আসছে, তার মানে সেখানে একটা সে বেগ নিয়ে যে ভূমিকে আঘাত করছে, মানে ওই এই যে এই ভিটা যেটা লিখছিলাম, এই ভিটা এখানে একটা বেগ হয়ে গেছে। ওকে, সেই বেগ নিয়ে সে ভূমিতে আঘাত করছে। তো সেটা যদি বের করতে চাই, এবার এই ই কে আবারও হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার
ওই সাইডে মনে হয় দেখা যাবে না, আমার নিচে লেখা লাগবে। সো এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার প্লাস 2gh, হ্যাঁ, কারণ এই পুরাটা নেমে আসছে 2gh হবে, আগের বার যেটা 2gh মাইনাস এক্স ছিল। তো আবারও হবে ইউ স্কোয়ার প্লাস 2gh ইউ জিরো, তার মানে শুধু থাকবে 2gh, 2 আর 2 কাটাকাটি যাবে, আমি সরাসরি লিখতেছি এই জায়গাটায় আসবে mgh, এই জায়গাটায় আসবে mgh, সরাসরি লিখলাম আমি। এই একই ব্যাপারটা এখানে ঘটবে, জাস্ট এখানে 2gh থাকবে আর ইউ জিরো, সো শুধু 2gh থাকবে, হাফ মানে এখানকার 2 2 কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে mgh, এরকম আসবে। তার মানে আমরা তিনটা পয়েন্টেই একটা সিস্টেমের, শুধু তিনটা পয়েন্ট না, আমরা সবগুলা পয়েন্টেই একই জিনিস পাবো, এবং এইটা যদি না হয় তাহলে আমাদের ওই শক্তির নিত্যতা সূত্রই খাটতেছে না। সো তিনটা পয়েন্টেই আমরা সমান শক্তি পাচ্ছি, এটাই শক্তির নিত্যতা সূত্র। আমাদের কোশ্চেনে কখনো কোশ্চেনগুলো এভাবে বলবে যে ওই যে আমি একটু পরে ওরকম ম্যাথ করাবো, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, অর্ধেক, এই ব্যাপারটা হবে যে আমরা এমনিতেই বুঝতে পারি। দেখ মানে এই উপর থেকে যখন নিচে নামতিছে, প্রথম থেকে যদি আমরা খেয়াল করি যে প্রথমে তার বিভব শক্তি ছিল সর্বোচ্চ, তার গতিশক্তি ছিল 0, এই মাঝখানের কোনো পয়েন্টে তার বিভব শক্তিও আছে, এই যে তার বিভব শক্তিও আছে, গতিশক্তিও আছে। একদম শেষ পয়েন্টে তার বিভব শক্তি নাই, গতিশক্তি সর্বোচ্চ হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে তার বিভব শক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, মানে বিভব শক্তি হ্রাস পাচ্ছে, গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। সো এই বিভব শক্তি হ্রাস পাওয়া আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া, তার মানে কখনো বিভব শক্তি গতিশক্তি সমান হয়ে যাচ্ছে কোনো একটা পয়েন্টে, কোনো পয়েন্টে বিভব শক্তির চেয়ে গতিশক্তি দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম হচ্ছে। তো সেই জিনিসটা আমাদেরকে বের করতে বলবে পরীক্ষায়। সো ওরকমও ম্যাথ দেখবো আমরা, এগুলা ম্যাথ বেশি আসে। আচ্ছা, এবার এইটা যতটা সহজ, আমাদের ইসের ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে একটা চিত্র দেওয়া আছে সরল দোলক নিয়ে, শক্তির নিত্যতা সূত্র নিয়ে, ওখানে চিত্রের মধ্যেই জাস্ট এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে, পেজ নাম্বারটা একটু বলি, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 113, হ্যাঁ, এখানে জাস্ট একটা সরল দোলক দুল দিছে বা একটা পেন্ডুলাম দুল দিছে, সেই পেন্ডুলামের বিভিন্ন অবস্থায় গতিশক্তি আর বিভব শক্তিটা কিরকম করে চেঞ্জ হচ্ছে সেটা চিত্র আকারে দেখাই দিছে। কিন্তু আমাদের এটা পরীক্ষায় যদি আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো একটু দেখাই। কেউ না বুঝলে বলিস, এই সূচি বুঝতেছিস? আচ্ছা, গুড। তো আমরা পেন্ডুলাম বা সরল দোলকের ক্ষেত্রে এই একই ব্যাপারটাকে প্রুফ করতে চাই। সো এই ক্ষেত্রে এটা ধর আমাদের পেন্ডুলাম বা সরল দোলক যাই বলি না কেন, যেটা এভাবে দুলবে, এবং সেটা একটা, আমরা এই ক্ষেত্রে চিন্তা করব যে এই ক্ষেত্রে কোনো ঘর্ষণ নাই, সে স্বাধীনভাবে দুলতিছে, এবং কোনো বাতাসের বাধা টাধা এইসব আমরা এখানে বিবেচনা করব না। আচ্ছা, তাই যদি হয় তাইলে ধর এটা এর গতিপথ, এটা হচ্ছে তার গতিপথ। সো এই সাইড, দুই সাইডে একটা সর্বোচ্চ বিন্দু পর্যন্ত সে উঠবে আর নামবে, ওই সর্বোচ্চ বিন্দুটাকে আমরা তার বিস্তার বলি। আচ্ছা, এই পেন্ডুলাম নিয়ে মনে আছে কিনা, আশা করি সবার মনে আছে, এইটাকে বলতাম বব। এই পেন্ডুলামের যে ঝুলে থাকা গোলাকার বস্তুটা, সেটার নাম ছিল বব। ওকে, এই বব ওঠানামা করবে, আর এই বিন্দুটাকে বলতাম ঝুলন বিন্দু, যেখান থেকে ঝুলাই দেওয়া হয়েছে। আর এই ববটা যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব যাবে, এই যে এই পয়েন্টটা। আচ্ছা, সবাই এখন ঠিকঠাক দেখতেছিস তো নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো শোন, আর ওই যে বৃষ্টি হয়েছে তো এবার, তাইলে এইটাকে আমরা বলি হচ্ছে বিস্তার, সে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব যায়। হ্যাঁ, এই কিছু বললি শ্যামা? আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিস না, আমি আসলে ওইদিকে তাকাইছিলাম তো, খেয়াল করি নাই যে এইদিকে নেট কানেকশন চলে গেছে। আচ্ছা শোন, তাইলে আমি যেটা বলতেছিলাম, আবারও কোথা থেকে শুনিস নাই, এটাকে বব বলতাম আমরা, এই ববটা যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব যায় সেটাকে বিস্তার বলি, বা সেটাকে আমরা অ্যাম্প্লিচিউড বলি। অ্যাম্প্লিচিউড মানে হচ্ছে বিস্তার। সো আমরা এইটাকে বলবো সাম্যাবস্থা, সাম্যাবস্থাটাকে আমরা
এক্স ইকুয়াল 0 দিয়ে দেখাই, এটা নিয়ম আর কি, যে সাম্যাবস্থায় কোনো স্মরণ নাই, এজন্য আমরা এক্স ইকুয়াল 0 দিয়ে দেখাই। এটা হচ্ছে বিস্তার, এক্স ইকুয়ালস টু এ দিয়ে দেখাই। অবশ্যই এখন তোরা এগুলা না দেখাইলেও চলবে, আমরা ওই যে এ বি সি ওরকম করে দেখাবো। এটা হচ্ছে বিস্তার। তো আমাদের এখানে 3টা পয়েন্ট নিব, সো আমি এ বি এগুলাকে মুছে দেই, কারণ আমি এখানে পয়েন্ট বলবো তো আবার। সো এইটা ধর আমাদের এ পয়েন্ট, এই মাঝামাঝি কোথাও একটা পয়েন্ট বি নিচ্ছি, এই মাঝে কোথাও একটা পয়েন্টকে বি নিচ্ছি, এখানে কোনো একটা পয়েন্ট, আমার এই আঁকা আঁকিতে একটু কম বেশি হইলে মাইন্ড করিস না। এটা হচ্ছে বি পয়েন্ট, আর এইখানে এটাকে আমি সি পয়েন্ট বলতেছি। হ্যাঁ, এই মাঝের বিন্দুটাকে আমি এ বি সি বলতেছি। হ্যাঁ, ওখান থেকেই মাপবো, সেন্টার থেকেই মাপবো। আচ্ছা, তো এখন আমাদের এই সরল দোলকটা, এই পুরাটা তার গতিপথ, সেইখানে এই সাইডে এই পর্যন্ত যাবে, এখানে সর্বোচ্চ এই দূরত্ব যাবে, এই দূরত্বের মধ্যেও তার ওই বিভব শক্তি আর গতিশক্তি, এই দুইটা সমষ্টি ধ্রুব থাকবে। ওকে, সো আমাদের আবারও আগের মতো এই প্রুফটা করা লাগবে। এই প্রুফটা করতে গিয়ে আমরা সব মুহূর্তে রেফারেন্স বা সাম্যাবস্থা এই পয়েন্টটাকে চিন্তা করব, এখান থেকেই সব দূরত্ব মাপবো। ওকে, তাইলে আমরা ফার্স্টে এ পয়েন্টে আরেকটা ব্যাপার বলি, আমরা তো দেখতেছি যে এইখানে গিয়ে সে আর উপরের দিকে উঠতেছে না, তার মানে এই বিন্দুতে এসে তার ইউ বা ভি বলি, ইউ না বললাম, ভি বলি, ভি তার শেষ বেগটা এইখানে এসে ভি শূন্য হয়ে যাচ্ছে, এইখানে গিয়ে তার বেগ শূন্য হয়ে যাচ্ছে, আবার এভাবে নামতিছে, এই সাইডে আবার বেগটা 0 থেকে বাড়তে বাড়তে আবার এইখানে এসে বেগটা ম্যাক্সিমাম হয়ে যায়, আবারও এইখানে উঠতে উঠতে আবার বেগটা কমে যায়, এখানে গিয়ে আবার শূন্য হয়, এভাবে যাচ্ছে এটা। ওকে, তাহলে এবার আমাদের এ পয়েন্টে, এ পয়েন্টে তার বিভব শক্তি কত সেটা যদি মাপতে চাই, ইপি, এ পয়েন্টে হচ্ছে ইপি, বিভব শক্তি ইপি, এটা মাপতে হইলে আমার বিভব শক্তি ছিল এমজিএইচ। তো এমজিএইচ যে সেই এইচটা মাপতে হবে আমার এই সাম্যাবস্থা থেকে বা এই সি বিন্দু থেকে, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এই যে এই পয়েন্ট। হ্যাঁ, তো আমি এখান থেকে এখানে একটা দাগ টেনে নিই, পরীক্ষায় এখানে সুতার দৈর্ঘ্য টৈর্ঘ্য দেওয়া থাকবে, ওখান থেকে আমরা করতে পারবো, দেখাবো, সমস্যা নাই। সো এটা হচ্ছে আমাদের এ বিন্দু। তো আমি এখানে একটা দাগ টেনে নিলাম, ধর এটাকে এম বা এন, আমি আমার নোট অনুযায়ী চিত্র আঁকতেছি। হ্যাঁ, ওটাকে আমি এন পয়েন্ট দিছি, এন দিলাম। আর এটা হচ্ছে সি। আচ্ছা, এটাকে আমি এ দিছিলাম, আচ্ছা কিছু আসে যায় না, আমরা আমাদের মতো করে করি। আচ্ছা, এটা হচ্ছে এন, তাইলে হচ্ছে আমাদের এবার বিভব শক্তি যদি বের করতে চাই, এম জি এইচ যে বলবো, এই এইচ এবার হবে এই যে সাম্য বিন্দু থেকে এই বিন্দুটার উচ্চতা, সেটা হচ্ছে সি এন, তাইলে এম জি সি এন দিলাম। ওকে, এবার তার এইখানে তার গতিশক্তি কত, আমরা তো দেখতেই পারতেছি এখানে গিয়ে তার বেগটা শূন্য হয়ে গেছে, ওর পরে আর সে যাইতে পারতেছে না, আবার নিচে নেমে আসতেছে, তার মানে এখানে তার গতিশক্তি শূন্য। তাহলে এখানে মোট শক্তি কত সেটাকে আমি ই এ দিয়ে দেখাচ্ছি, ই এ হচ্ছে জাস্ট এমজি সিএন, এমজি সিএন। ওকে, আচ্ছা, এবার আমরা বি পয়েন্টে আসি। এই বি পয়েন্টের জন্য, বি পয়েন্টে ইপি এটা যদি বের করতে চাই, আবারও আমাদের এমজি, আচ্ছা এখানে এম কি বলতেছি বলতে ভুলে গেছি, এই ববের ভরটা হচ্ছে এম। ওকে, ববের ভর হচ্ছে এম, ওই দোলকটার, আই মিন দোলকের যে গোলাকার ববটা সেটার ভরটা হচ্ছে। আচ্ছা, তাই এবার এই বি বিন্দুর জন্য আমার আবারও এক কাজ করা লাগবে, এখানে এম জি এইচ যে নিব সাম্যাবস্থা থেকে, যে তার উচ্চতাটা নিব, আবারও এক কাজ করব, এখান থেকে পয়েন্ট টানবো, এবার এই যে সি থেকে এইটুক, এইটুকে ধর আমি এম দিলাম, এইটুক উচ্চতা সি এম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইপি। এখন আমার ই কে বা গতিশক্তি যদি বের করতে চাই, গতিশক্তি ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো ওখান থেকে নেমে আসছে, এবার সে এই বিন্দু থেকে এইদিকে নেমে আসছে, তাহলে আমি যে হাফ এম ভি স্কোয়ার, ওই ভি স্কোয়ার ইকুয়ালস টু যে আবার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেটা লিখতাম আমরা, বা টু এ এস যেটাই বলি না কেন। এই টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস, 10 মিনিট আছে এখনো। ওকে, তাহলে এইখানে ইউ স্কোয়ার বা আদিবেগ শূন্য, সেটাকে আমি সরাসরি শূন্য লিখলাম, না বুঝলে বলিস। টু জি এইচ মানে নেমে আসা উচ্চতা, সেটাই যে এখান থেকে মাপবো, এন এম বা এম এন যেটাই বলি, এই উচ্চতাটা, তাইলে টু জি, এখানে এম এন বা এন এম যেটাই বলি না কেন এটা। ওকে, আমি এটাকে এখন এই সাইডে লিখতেছি, তাহলে ওখানে থেকে যাচ্ছে ই কে ইকুয়ালস টু
দেখা যায় আশা করি 2 কাটাকাটি যাচ্ছে mg mn এরকম আসছে, হ্যাঁ, mg ইন্টু mn। তো আমার দুইটাকে যোগ করে কোনটা পাওয়া লাগবে, এই যে mg ইন্টু cn। তো আমরা এখানে একটু কাজ করি, আমরা এই nm টাকে একটু ভেঙে লিখি। nm টাকে কিভাবে ভেঙে লেখা যায়, আমাদের যেহেতু এই cn টা আনা লাগবে, তাহলে cn টাকে আনি। এই mn টাকে cn দিয়ে যদি লিখতে চাই তাহলে লিখবো আমি cn মাইনাস cm। cn মাইনাস cm মানে এইটুকু, তাহলে আমি সেটা করতেছি, এইখানে এটা লিখতেছি যে এইটা সমান সমান আবার লেখা যায় mg, এই mn টাকে লেখা যায় cn মাইনাস cm। তাইলে যেটা থাকতেছে এরকম mg cn মাইনাস mg cm। তাইলে এইবার যদি আমি ই কে সাথে, আচ্ছা হ্যাঁ, ই কে সাথে এই ইপি কে যোগ দেই, তাইলে এই যে mg cm আর এইখানকার মাইনাস mg cm এটা কাটাকাটি চলে যাবে, থেকে যাবে শুধু mg cn, মানে এটাই আবার আসবে। তার মানে আমাদের ইবি বি বিন্দুতেও মোট শক্তি আমাদের এটাই আসতেছে mg ইন্টু cn, এই একই জিনিস আসছে। তার মানে এই পয়েন্টেও আমরা একই আবার পাইলাম, তার মানে এখানেও শক্তির নিত্যতা সূত্র খাটতেছে। এবার এই সি পয়েন্টে আসি, তো সি পয়েন্টে যখন আমাদের শক্তি বের করতে হবে সি এর জন্য, এইখানে আমাদের ইপি বিভব শক্তি, যেহেতু সাম্যাবস্থা থেকে আমরা উচ্চতা মাপি, তো সাম্যাবস্থা থেকে এই বিন্দুটাই সাম্যাবস্থা, সে ওখানেই আছে, তার মানে তার মধ্যে বিভব শক্তি এখন 0, সো এটা 0। আর ই কে গতিশক্তি এবার কত, সে সেই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নেমে আসছে, মানে হচ্ছে সে সিএন দূরত্ব নেমে আসছে। তাইলে হাফ এম, যেটা ভি স্কোয়ার ছিল, যেটা ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার তো 0, সো এটা আর লিখলাম না, এই যে এই বিন্দুতে তো 0 ছিল, ওখান থেকে নেমে আসছে। সো 2gh টা কত লিখবো, এইচটা লিখবো এই সিএন, এই ইন্টু সিএন। তাহলে 2 কাটা গিয়ে থাকতেছে mg ইন্টু সিএন। তো আবারও যদি আমরা এই ইপি আর ই কে যোগ করি, তাহলে এখানেও ইসি এটা ইকুয়ালস টু mg ইন্টু সিএন আসবে। তার মানে এই ক্ষেত্রে আমরা 3টা পয়েন্টের মধ্যেই গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি একই পাইছি, সেম পাইছি। পরীক্ষায় আমাদের এই চিত্রটা দিয়ে আমাদের এই যে এরকম মানগুলা দেওয়া থাকবে, এই বলে দিবে এই সুতার দৈর্ঘ্য 1 মিটার অথবা এরকম কিছু বলে বলে দেওয়া থাকবে। আমাদের কিছু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হইতে পারে, যেমন কখনো এরকম হইতে পারে এই দৈর্ঘ্য দেওয়া থাকলো না, এইটা বলে দিল, তখন আমরা ওই যে সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করে এরকম করে আমরা জিনিসগুলো বের করে নিতে পারবো। ওকে, কোনো না কোনো ওয়ে থাকবে যাতে আমরা পারি। আর যদি কারো খুব বেশি ঝামেলা মনে হয়, তাহলে ডাটা না বসায়ও হিসাব করা যায়। যদিও স্যাররা যদি ডাটা দিয়ে দেয়, চাইবে যে তুই ডাটা দিয়ে অঙ্কটা কর, মানে আর কি প্রত্যেকটা মুহূর্তে মান বের করে করে দেখাইতে। কোনো কারণে তোর কাছে যদি ঝামেলা লাগে বা করতেই পারতেছিস না, এরকম যদি হয়, সেক্ষেত্রে তুই ডাটা না বসে ওই চিত্রের মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া আছে ওভাবে পয়েন্ট লিখে এভাবে করেও যদি লাস্ট পর্যন্ত দেখায় দিস, নাম্বার দিবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এইটুকু হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্রের প্রুফ ছিল। এটা কখনো থিওরি দিয়েও বলতে পারে যে প্রুফ করো যে কোনো একটা সিস্টেমের মোট শক্তি সবসময় ধ্রুব থাকে, বা এই সিস্টেমটার জন্য বা উদ্দীপকের জন্য শক্তির নিত্যতা সূত্রটাকে প্রমাণ করো, এভাবে বলতে পারে। আর কখনো ম্যাথ থেকে বলবে যে উদ্দীপকের ডাটাটা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে, এটা দেখাও। ওকে, আচ্ছা, এরপরে আমি কিন্তু এখনো ম্যাথে যাই নাই, আমি থিওরির মধ্যেই আছি। অবশ্যই থিওরি করতে গিয়ে আমাদের ম্যাথগুলো হয়ে যাচ্ছে। এরপরে একটু টাফ লাগে তোদের কাছে এই অঙ্কটা, মানে এই অঙ্কগুলা, যদিও জিনিসটা খুব কঠিন কিছু না। মানে আমরা এই যে এই যে শক্তির নিত্যতা সূত্রের এই প্রুফটা, যে শক্তি কখনো আহ সৃষ্টি বা ধ্বংস করতে পারতেছি না, এটা অন্য কোনো কিছুতে রূপান্তর হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এরকম আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে মানে ভর শক্তির রূপান্তর, যেটাকে আমরা ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার আইনস্টাইনের সূত্র দিয়ে বলতাম। দাঁড়া একটু আসি। তো তোদের বইয়ে এইখানে যে শক্তির নিত্যতা টার্মটার মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলো তোরা একটু রিডিং দিলেই পারবি। একটা হচ্ছে আমরা ওই বিদ্যুৎ শক্তি, সেটা যে কোনো কিছু, আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর সময় বিদ্যুৎ শক্তি কিছুটা তাপে রূপান্তরিত হয়, আবার সেই বিদ্যুৎ শক্তি ইউজ করে আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি, এই ফ্যান ঘুরতেছে বিদ্যুৎ দিয়ে, এই সময় কিছু তাপ উৎপন্ন হচ্ছে, এরকম কিছু উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, ওই তারপরে আমরা ওই ব্যাটারির ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক কোষ সেগুলা বা তড়িৎ বিশ্লেষণ, এগুলার ক্ষেত্রে এক শক্তিতে আরেক শক্তিতে রূপান্তর করতেছি, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে এক ক্ষেত্রে,
যখন আমরা ব্যাটারি তৈরি করতেছি আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি দিয়ে রাসায়নিক শক্তি পাচ্ছি, এরকম কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলা জাস্ট একবার রিডিং দিলে পারবি তোরা। তো আমরা এখন এই যে ভরকে যে শক্তিতে রূপান্তর করতে পারি তার একটা মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব, এবং এটাই ওই আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ যেটা E=mc², সেইটার প্রুফটা আর কি। সো এইটা নিয়ে একটু বলি, এইটার ম্যাথগুলো আসে ভর শক্তি সম্পর্ক, যদিও দেখে জটিল লাগে, অঙ্কগুলোর ক্যালকুলেশন অনেক বড় কিন্তু সহজ, নর্মাল যোগ বিয়োগ আর কি। আচ্ছা আমি বলতেছি, আরেকবার কি জয়েন দিয়ে নিব? আচ্ছা সবাই আরেকবার একটু জয়েন দিয়ে নে, আমি মিটিংটা আবার রিজয়েন দিচ্ছি। ওকে, তো যেটা বলতেছিলাম, তো ওই E=mc² যে সূত্রটা, আমরা চাইলে ভর থেকে শক্তি বানায় ফেলতে পারবো, আবার শক্তিকে ভরে রূপান্তর করতে পারবো। যদিও উল্টাটা শক্তি থেকে ভর, সেটা এখন আমরা ক্রিয়েট করতে পারি নাই, হয়তো অদূর ভবিষ্যতে সম্ভব হইতে পারে। আচ্ছা, তো আমরা এখন E=mc², এই সূত্রটা নিয়ে দেখবো, এটার কিছু ম্যাথ আসে। আচ্ছা, এইখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, আর সি হচ্ছে আলোর বেগ, ওটা কনস্ট্যান্ট জিনিস। সো আমরা কোনো একটা ভরকে যদি শক্তিতে রূপান্তর করতে চাই, তাইলে ওই ভরটা থেকে কি পরিমাণ শক্তি পাবো সেইটা এই সমীকরণ দিয়ে হিসাব করতে পারবো, এবং সেটা যে সামান্য ভরের জন্য হিউজ শক্তি পাবো সেটা এখান থেকেই বোঝা যায়। আলোর বেগের মান অনেক বড়, 3 × 10⁸, সেটাকে স্কোয়ার করতেছি, আরো বড় কিছু চলে আসতেছে, প্রায় 9 × 10⁻16 এর মতো মান, তার সাথে এই ভরটা গুণ করতেছি। তো ভর যত ক্ষুদ্রই হোক, সেটা 100 গ্রাম 200 গ্রাম যাই হোক, সেটাকে যদি আমি এনার্জিতে রূপান্তর করতে পারি, এটাকে গুণ দিলে বিশাল একটা মান আসবে। সো বাস্তবেও তাই হচ্ছে। এগুলার আমরা প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দেখি। একটা হচ্ছে, ধর আমরা যদি আমরা বল চ্যাপ্টারটাতে, বল চ্যাপ্টার কি তোদের আবার রিভিশন দিছি কিনা আমার মনে নাই, ধর এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ। সো নিউক্লিয়াসে আমাদের পরমাণু নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে আমরা জানি প্রোটন থাকে, নিউট্রন থাকে। ওকে, এখন আবার আমরা এটাও জানি যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো একটা জিনিস, সো এইটা পরস্পরকে বিকর্ষণ করবে। সো নিউক্লিয়াসের মধ্যে তার মানে এরকম একটা বল কার্যকর আছে যেটা এদেরকে বিকর্ষণ করতেছে। সো নিউক্লিয়াসে যত প্রোটন সংখ্যা বাড়তিছে, এরকম বিকর্ষণ বাড়তিছে। যেমন হচ্ছে আমরা এই জন্য তেজস্ক্রিয়তা ব্যাপারটা যেটা পড়ছিলাম, তেজস্ক্রিয়তার সময় কি হয়, নিউক্লিয়াস ভেঙে ওখান থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। নিউক্লিয়াস ভাঙার সম্ভাবনা বেড়ে যায় কখন, যত পারমাণবিক ভর বাড়তে থাকে। এজন্য আমরা পড়ছিলাম যে 86-র বেশি পারমাণবিক সংখ্যা হইলে, বা 86 থেকে ওইসব মৌলগুলার তেজস্ক্রিয়তার ধর্মটা বেশি বেড়ে যায়। তার মানে রিজনটা আমরা এমনিতেই বুঝে যাচ্ছি যে প্রোটন যত বাড়তিছে নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা বাড়া মানে প্রোটন সংখ্যা বাড়া, সো বিকর্ষণ তত বেড়ে যাচ্ছে, ওই নিউক্লিয়াসের মধ্যে ওদের থাকা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে যে এই বিকর্ষণ বলটা ছিল, এই বলটাকে আমরা বলতাম আহ আহ, ইয়া সবল নিউক্লিয় বল। এটাকে আমরা বলতাম সবল নিউক্লিয় বল। বলের মৌলিক বলের 4টা প্রকারের মধ্যে ছিল, ভুলে গেলে সমস্যা নাই, যদি আবার আমাদের ওইটা রিভিশন দেওয়া হয় সো তখন আবার দেখবো। সো ওটাকে বলতাম আমরা সবল নিউক্লিয় বল। তার মানে সবল নিউক্লিয় বল কি করতে চায়, নিউক্লিয়াসকে ঠিকঠাক রাখতে চায়, একটা পরমাণুর গঠনকে ঠিক রাখতে চায়। এই এখন আমরা যে ঠিক অবস্থায় আছি, এটা ওই সবল নিউক্লিয় বলের জন্যই সম্ভব হচ্ছে। আমাদের বডির প্রত্যেকটা পরমাণু ঠিকঠাক অবস্থায় আছে, ধ্বংস হয়ে যাচ্ছে না, ওকে, নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে না। তো এই যে এদের মধ্যে, সরি আমি কি উল্টা বলে ফেলছি, এখন এদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করতেছে, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সরি ভুল বলছি, বিকর্ষণ বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, যেটা চাচ্ছে এই নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলতে। আর সবল নিউক্লিয় বল যেটা এই প্রোটনগুলাকে ধরে রাখতে চাচ্ছে, প্রোটনগুলাকে যেটাকে ধরে রাখতে চাচ্ছে, মানে যার কারণে আমার নিউক্লিয়াসটা ঠিক আছে, সেই বলটা আমরা কিন্তু এখানে কোনোভাবে ব্যাখ্যা দিতে পারতেছি না, কারণ দুইটা পজিটিভ চার্জ একটা আরেকটাকে টানবে, এটা কিভাবে সম্ভব। তার মানে আমরা একটা বলকে চাক্ষুষভাবে অথবা বলতে পারি যে আমরা ফিল করতে পারতেছি বা মেনে নিতে পারতেছি যে দুইটা প্রোটন, একটা প্রোটন আরেকটা প্রোটনকে বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক, ওরা পজিটিভ। আর নিউট্রনের কোনো চার্জ নাই, সো নিউট্রন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, নিউট্রন যেহেতু নিউট্রাল জিনিস, সো ওটা কোনো প্রবলেম না।
তার মানে ভিতরে যে বিকর্ষণ বল আছে এটাকে আমরা অনুভব করতে পারতেছি যে বিকর্ষণ বল থাকাটাই স্বাভাবিক এবং তাতে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, ওইটাকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলতেছি। কিন্তু আরেকটা বল এখানে কার্যকর আছে যেটা আকর্ষণ ধর্মী, যার কারণে নিউক্লিয়াসটা ঠিক আছে, সেটাকে আমরা মানতে পারতেছি না। তাহলে সেটা কোত্থেকে আসলো? তো সেটারই আমরা এখন একটা প্রুফ দেখি, মানে ছোট্ট আগে ব্যাখ্যাটা দিই, পরে আবার আমরা ক্যালকুলেট করে দেখব যে জিনিসটা আসলে সত্যি। সো এইখানে আমাদের নর্মাল ধর আমরা যখন বলি ধর কার্বন বললাম যে কার্বনের হচ্ছে 6টা প্রোটন থাকে আর নিউট্রন বাকি 6টা, টোটাল তার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12। সো কার্বনের মধ্যে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে। এই আপেক্ষিক ভর বলতে আমরা বুঝাইতাম ওদের অরিজিনাল ভর, কিন্তু ওটা না। অরিজিনাল ভর তো আমরা প্রোটনেরটা গ্রামে লিখি, এটা হচ্ছে ওই যে রেফারেন্সের সাপেক্ষে ভর, মানে একটা প্রোটনের তুলনায় নিউট্রনের ভর, বা একটা প্রোটনকে আমরা রেফারেন্স ধরে আপেক্ষিক ভর বের করছিলাম। ওকে, যে এইটা দিয়ে বোঝাচ্ছে কার্বনের আপেক্ষিক ভর 12, মানে কার্বনের আপেক্ষিক ভর প্রায় 12টা, প্রতি প্রোটনের 12 গুণ, বা এভাবে বললে হাইড্রোজেন পরমাণুর তুলনায় 12 গুণ, এরকম আর কি। আচ্ছা, যা হোক, তো এখন আমরা নর্মাল ভাবে যদি চিন্তা করি, যে আমরা কি চিন্তা করছিলাম, এই ভর সংখ্যা কাকে বলতাম? প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলতাম, কারণ প্রত্যেকটা প্রোটনের আপেক্ষিক ভর 1 করে, প্রত্যেকটা নিউট্রনের আপেক্ষিক ভর 1 করে, তাহলে 6টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে, 1 করে সবগুলো যোগ করলে 12 আসবে। ওকে, তো বাস্তবে দেখা যায় যে আমাদের এই মানটা, যে আমরা প্রোটন আর নিউট্রন গুলাকে আলাদা আলাদা ভাবে যদি খাতা কলমে ক্যালকুলেট করি, 6টা প্রোটন আর 6টা নিউট্রনের ভর যোগ করলে যে ভরটা পাই, আর আমরা যদি নিউক্লিয়াসে থাকা অবস্থায়, মানে একটা পরমাণুর নিউক্লিয়াসকে প্র্যাকটিক্যালি নিউক্লিয়াসের ভর বের করি, তখন যে ভর পাওয়া যায়, দুইটা এক হয় না। তো এই যে এভাবে লিখতেছি আমি একটু, এটা হচ্ছে ধর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলা প্রোটন আছে আর যতগুলা নিউট্রন আছে তাদের মোট ভর। হ্যাঁ, ওকে, এমপি দিয়ে প্রোটনের ভর, এটা দিয়ে নিট বুঝাচ্ছি। এই মানটা, এইটা আমি যদি অ্যাকচুয়ালি পরমাণু নিউক্লিয়াসের ভর বের করি, সেই ভরে সমান হওয়ার কথা, কিছু সমান হয় না, এইটা একটু কম হয় আর এটা বেশি হয়। তাইলে তার মানে বুঝতে পারতেছি এরা যখন বাইরে আমি ক্যালকুলেট করতেছি, বা নিউক্লিয়াসের বাইরে যখন ছিল তাদের ভরটা বেশি ছিল, নিউক্লিয়াসের ভিতরে গিয়ে তারা কিছুটা ভর হারায় ফেলছে। ওই যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের অ্যাকচুয়াল ভরটা কমে গেছে, তার মানে এই যে এইটুকু ভর হারায় ফেলছে, এটা তাদের মোট ভর বাইরে থাকা অবস্থায় ছিল, নিউক্লিয়াসের ভিতরে থাকলে তাদের ভরটা এটা হয়ে গেছে। এই যতখানি ভর হারায় ফেলছে, এই হারায় যাওয়া ভরটাকে আমরা বলি ভর ত্রুটি। ওকে, এইখানে এই ভর ত্রুটির কথাটা বলা আছে তোদের। তো এই ভর ত্রুটি, এইটুকু ভর হারায় গেল, এইবার আমরা একটা ফিল করতে পারি। তো আমরা জানি যে ভরকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, তাইলে এই ভরটা হারায় গেছে, ও গেছে কই? এই ভরটা এইখানে শক্তিতে রূপান্তর হয়ে গেছে, যে শক্তিটাকে আমরা এতক্ষণ চেক করতে পারতেছিলাম না, যে আকর্ষণ বলটা এখানে কোত্থেকে আসলো, আকর্ষণ বলটা ওখান থেকেই আসছে। তার মানে আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করছে যাতে ওইখানে এই আকর্ষণ ধর্মী বলটা চলে আসে। তার মানে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যে বলটার কারণে আমাদের নিউক্লিয়াসটা ঠিক আছে, ভেঙে যাচ্ছে না, সেই বলটা আসছে একটা ভর থেকে, এবং সেই ভরটা কোন ভর? সেটা হচ্ছে ওই ভর ত্রুটির ভরটা। ওকে, ওই ভর থেকে শক্তিতে রূপান্তর হয়েছে। সো এখন ওই শক্তিটার মান কত সেটা যদি আমি বের করতে চাই, এই যে এই সূত্র, এটা হচ্ছে আমার হারায় যাওয়া ভর বা ভর ত্রুটি, এটার সাথে আলোর বেগটাকে গুণ দেব, এই যে এই ইটা যে পাবো, এই ইটাকে আমি এখন বি দিয়ে লিখতেছি, বন্ড এনার্জি, মানে এখানকার বন্ধন শক্তি দিয়ে লিখতেছি। ওকে, সো নিউক্লিয়াসের বন্ধন শক্তি হয়ে যাবে ওটা। সবাই কি এটুকু বুঝতে পারছিস? ছুটি, দাঁড়াও। ওকে, তাইলে এবার এই ব্যাপারটা আরো কয়েক জায়গায় খাটতেছে। এটা তো আমি একদম একটা উদাহরণ দিলাম, মানে আর কি, যেটা আমরা অল টাইম দেখে আসতেছি। এখন এরকম আরেকটা ব্যাপার আমাদের ঘটতেছে ওই ইসের সময়, ওই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটার সময়। নিউক্লিয়ার বিক্রিয়াটা কি ছিল? নিউক্লিয়ার বিক্রিয়া দুইটা টাইপের ছিল, আমরা কেমিস্ট্রিতেও পড়ছিলাম, এখন মনে হয় চ্যাপ্টার বাদ দিয়ে দিছে, সো আমাদের এখানেই দেখা লাগবে। তোদের বিরক্ত লাগলে বলিস, ছুটি দিব। সো আমি নিউক্লিয়ার বিক্রিয়াটা বলে শেষ করবো ইনশাল্লাহ। নিউক্লিয়ার বিক্রিয়াটা ছিল এই নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের মধ্যে যে চেঞ্জগুলো সম্ভব, আমরা তো জেনে আসছি শুধুমাত্র
এতদিন যে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া বলে বলে আসছি, সেই বিক্রিয়াটা ছিল বাইরের শেলের ইলেকট্রনগুলার চেঞ্জ হইতো, বাইরের শেলের ইলেকট্রন বিক্রিয়ায় অংশ নিত। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া যেটা, সেটার মধ্যে শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরে পরিবর্তন হবে। সো এই পরিবর্তনটা আবার দুই ভাবে হইতে পারতো। একটা ছিল নিউক্লিয়ার ফিউশন, আর একটা ছিল নিউক্লিয়ার ফিশন, মানে দুই টাইপের ছিল। একটা এরকম ফিউশন আগে, মানে যখন ফুল বই পরীক্ষা হইতো তখন এগুলা একটু কম ইম্পর্টেন্ট ছিল, বুঝছিস। কিন্তু এখন যেহেতু চ্যাপ্টার কম দিয়ে দিছে, সো এগুলাও এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, সো এগুলো আমাদের একটু পড়া লাগবে। পরীক্ষা হবেই, কোনো মিস নাই, এই শিগগিরই। আচ্ছা, এখন আমাদের এই ফিউশন আর ফিশনের মধ্যে দুইটা ব্যাপার ছিল। এই যেটা দেখতে একটু বড়, এটার মধ্যে যেটা হইতো, একাধিক ছোট নিউক্লিয়াস একসাথে হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হইতো। যেমন দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে হয়ে ধর হিলিয়াম হয়ে যাইতো। সো এরকম যেটা সূর্যের মধ্যে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা শক্তি পাইতাম। সো ওই ক্ষেত্রেও আমরা দেখতেছি যে দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে হচ্ছে, ওই সাইডে গিয়ে হিলিয়াম হচ্ছে, এখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না, একই জিনিস একসাথে হয়ে যাচ্ছে, জাস্ট এরকম। তাইলে এই ক্ষেত্রে শক্তিটা কোত্থেকে আসতেছে? এই ক্ষেত্রে ওই ব্যাপারটা ঘটতেছে, কারণ যখন ধর দুইটা নিউক্লিয়াস এক জায়গায় হচ্ছে, এতক্ষণ হাইড্রোজেনের প্রোটন আর ইসের ওই যে দুইটা হাইড্রোজেনের প্রোটন আলাদা আলাদা যে শক্তি ক্যারি করতেছিল, দুইটা যখন এক জায়গায় হয়ে যাচ্ছে, আবার ওই যে ওই কাহিনী হচ্ছে, এরকম ভর হারায় যাচ্ছে। ওই ভরটা ওই যে এক নিউক্লিয়াসের মধ্যে তারা চলে আসতেছে, তখন ওই ভরটা আবার এরকম শক্তি আকারে বেড়ে আসতেছে, এটা একটা হইতো। এবং প্রতি মুহূর্তে অনেক উচ্চ শক্তি নির্গত হচ্ছে, এই জন্য সূর্যের তাপ এত বেশি। আবার একইভাবে তোর ওই ইসের মধ্যে আমরা বিদ্যুৎ তৈরি করার জন্য যে পারমাণবিক চুল্লিগুলো ইউজ করি, ওখানে আমরা এই পরের বিক্রিয়াটা করতেছি। একটা বড় নিউক্লিয়াসকে ফার্স্টে একটা উচ্চ গতির নিউট্রন দিয়ে আঘাত করতেছি, ওকে, নিউট্রন দিয়ে আঘাত করে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলতেছি। সো নিউক্লিয়াস ভেঙে গেলে আবার ওই যে প্রোটন নিউট্রন গুলো আলাদা আলাদা ভাবে বিন্যস্ত হচ্ছে, আলাদা আলাদা ভাবে বিন্যস্ত হওয়ার সময় তারা আবার নতুন করে ওই যে নিউক্লিয়াসের মধ্যে এক জায়গায় হচ্ছে, নতুন করে ভর হারাচ্ছে, ওই ভরগুলা হারায় আবার শক্তি আকারে বেরোয় আসতেছে। সো ওই ব্যাপারটাকে আমরা বলতাম নিউক্লিয়ার ফিশন। একটা ছিল ফিউশন আর একটা ছিল ফিশন। আমি কি আজকেই ম্যাথে যাব নাকি আজকে এই পর্যন্ত থাকবে? সবাই একটু বলিস, এদিকে উষা পাগল হয়ে গেছে। মানে ও এখানে কষ্ট করে বসে আছে তো, ওর একটু তাড়া বেশি। হ্যাঁ বল তোরা কি করব? আমি কি এটার ম্যাথটা আজকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোরা ওই ম্যাথটা ক্যালকুলেশনটা একটু বড়, ম্যাথ সহজ কিন্তু ওখানে ক্যালকুলেশনটা একটু বড়, আর একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করা লাগবে, কারণ দশমিকের পরে অনেকগুলো ঘর নিয়ে কাজ করতে হবে, কারণ প্রতি মুহূর্তে আমরা বুঝতেছি এখানে খুব ছোট্ট ছোট্ট চেঞ্জ হচ্ছে, ছোট্ট ছোট্ট ভর। নিউট্রন বলি বা প্রোটন বলি, এদের ভর খুবই অল্প। সো এই ক্ষেত্রে আমাদের দশমিকের পরের ঘরগুলা বিবেচনায় আনা লাগবে। সো নেক্সট দিন আমি এটা দেখাবো, তোরা অবশ্যই একটু পড়াশোনা শুরু করিস, কারণ পরীক্ষা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকিস, আল্লাহ হাফেজ।